আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি নবিল হাসান। নাশকতা ঠেকাতে সারা দেশে কারফিউ চলছে। মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী। পথে পথে টহল ও তল্লাশি করছেন সেনা সদস্যরা। রোববার সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে। দুর্বৃত্তদের দেখলে গুলি করার নির্দেশ রয়েছে। তবে সাধারণ কেউ নিয়ম ভাঙলে অর্থদণ্ড ও 1 বছরের জেল হতে পারে। তবে হাসপাতাল, গণমাধ্যম সহ জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। সংঘাত নাশকতা ঠেকাতে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনের সহায়তায় পথে পথে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীর সাজোয়া যান। তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কারফিউ চলবে রোববার বেলা 10টা পর্যন্ত। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। কারফিউর আওতার বাইরে থাকবে চিকিৎসা সেবা কার্যক্রম, খাবার ও খাদ্যপণ্যবাহী যানবাহন, জ্বালানি সরবরাহের যানবাহন ও কর্মী, গণমাধ্যম সহ সকল জরুরি সেবা। এ সময় সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বের হতে হলে ডিএমপির পাস নিতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। যাত্রীদের টিকিট হবে কারফিউ পাস। নাশকতার চেষ্টা করলে দুর্বৃত্তদের দেখামাত্র গুলি করার নির্দেশ রয়েছে। আর সাধারণ কেউ কারফিউ নিয়ম ভাঙলে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী 1 বছরের জেল কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দর্শক, কারফিউ জারির পর রাজধানী মৎস্য ভবনের সামনে চিত্র জানাচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। এখন রয়েছি রাজধানীর মৎস্য ভবনের সামনে। এখানে একটি সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে, যেখানে সাধারণ মানুষের চলাচলের বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন যে আসলে মানুষজন তারা যৌক্তিক কারণে বেরিয়েছেন কিনা, জরুরি সেবার আওতায় যারা পড়েন তারা আসলে এখানে এসেছেন কিনা সেই বিষয়টি তারা যাচাই বাছাই করছেন। যাচাই বাছাইয়ের পরে যদি মনে হচ্ছে যে তারা জরুরি সেবার আওতায় পড়েন, তাদেরকে কিন্তু সেই পথ দিয়ে তাদেরকে যেতে দেয়া হচ্ছে। এবং যদি তারা দেখছেন যে না, তারা যৌক্তিক কারণ ছাড়াই বেরিয়েছেন বা জরুরি সেবার বাইরে তারা বেরিয়েছেন, তাদেরকে কিন্তু সেই পথে যেতে দেওয়া হচ্ছে না। অন্য যে পথ রয়েছে সেই পথে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা রাজধানী জুড়ে অনেক জায়গাতেই দেখেছি এরকম চেকপোস্টগুলো রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু কারফিউ জারি করা রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তারা সেই কাজগুলো করে থাকছেন। বিশেষ করে আইডি কার্ডগুলো তারা পরীক্ষা করছেন। যারা ওষুধ কিনতে যাবেন তাদের প্রেসক্রিপশন তারা দেখছেন, এবং হাসপাতালের কোনো রোগী থাকলে সেই প্রেসক্রিপশনগুলো দেখেই কিন্তু তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের কাজ করতে দেয়া হচ্ছে বা তাদের আইডি কার্ডগুলো দেখা হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়িও এখানে এসেছে, তাদেরকে সেই আইডি কার্ডগুলো দেখে তাদেরকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আজকে সকালে 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2 ঘন্টা এই কারফিউ শিথিল ছিল। সেই সময় সাধারণ মানুষ তাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো করার সময় পেয়েছিলেন। বাজারহাট থেকে শুরু করে যে কোনো কাজ করার জন্য তারা সময় পেয়েছিলেন। তো এই ছিল রাজধানীর মৎস্য ভবন থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ মৎস্য ভবন থেকে জানাচ্ছিলেন শাকিবুর রহমান। দর্শক, রাজশাহী থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জেনে নেব আরেক সহকর্মী মোস্তাফিজ রকির কাছ থেকে। কারফিউ জারির পর থেকে রাজশাহীর যদি পরিস্থিতির কথা বলি, এখন কিন্তু শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। সকাল থেকে এখন বিকেল, আমরা এই বিকেলেও কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে চলাচল একেবারেই সীমিত। যারা আসলে ঘর থেকে বের হয়েছে তারা কিন্তু মূলত প্রয়োজনের তাগিদেই বের হয়েছে, এবং তারা কিন্তু প্রয়োজনটি মিটিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু আসলে ঘরে ফিরে যাচ্ছেন। যদিও যারা আসলে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেকটি নগরীর মোড়ে মোড়ে কিন্তু জিজ্ঞাসাবাদের কিন্তু শিকার হতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর 0 পয়েন্ট এলাকায়, এবং এই 0 পয়েন্ট এলাকাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের দখলে রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি
দেখছি যে যারা আসলে প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হচ্ছে তাদেরকে কিন্তু এইভাবে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং গণমাধ্যম কর্মী ছাড়া আসলে তেমনভাবে আসলে রাস্তাতে কাউকে নামতে দেওয়া হচ্ছে না এবং যারা আসলে প্রয়োজনে তাগিদে বের হয়েছেন তাদেরকেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন আসলে তারা বের হয়েছেন, কি কারণে বের হয়েছেন, এই সমস্ত প্রশ্নগুলোর যদি সঠিক উত্তর তারা দিতে পারছেন তাহলে কিন্তু তাদেরকে যে গন্তব্যস্থলে সেখানে কিন্তু আসলে অনুমতি আসলে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজশাহী শহরে যে সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আমরা দেখেছি যে প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু বিজিবি, র্যাব এবং টহলের যে বাড়তি উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি এবং আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত আসলে সেনাবাহিনীর টহল কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে কিছুক্ষণ আগে আমি রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আজকে হয়তো বা আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেনা সদস্যরা তারা আসলে রাজশাহীর যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ, র্যাব এবং বিজিবির সাথে কিন্তু তারা আসলে টহলে নামবেন এবং তারা আসলে এই যে কারফিউ যে রয়েছে সেটি যেন আসলে সাধারণ মানুষ মানেন সেটি কিন্তু আসলে বাস্তবায়নের সেনাবাহিনী কিন্তু আসলে কাজ করে যাবেন এবং কেউ যদি এই কারফিউর মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কিন্তু স্পষ্টভাবে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে কঠোর যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হবে এবং বলা হয়েছে যে যদি কেউ কারফিউ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে কারফিউর সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ রাজশাহী থেকে জানাচ্ছিলেন মুস্তাফিজ রকি। এদিকে সারা দেশে চলছে কারফিউ। বরিশালে দুপুর পর্যন্ত সেনাবাহিনী মাঠে না নামলেও রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, বন্ধ আছে সব ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল। চট্টগ্রামে মাঠে আছে সেনাবাহিনী, র্যাব, বিজেপি ও পুলিশ। বন্ধ দোকানপাট, রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। থমথমে পরিস্থিতি মহানগর জুড়ে। সিলেটের মোড়ে মোড়ে সেনাবাহিনীর অবস্থান, থমথমে পুরো নগরী। এদিকে স্বাভাবিক রয়েছে খুলনার পরিবেশ। নগরীর প্রধান সড়ক জনশূন্য হলেও অলিগলির দোকানপাট খোলা, বন্ধ বড় যানবাহনের চলাচল। গাজীপুরের কালিয়াকৈরে কারফিউর জন্য বন্ধ ব্যবসা বাণিজ্য, স্বাভাবিক মানুষের চলাচল। তবে রাজশাহী, রংপুর সহ দেশ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাহী আদেশে আগামী রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বিকেলে ছুটির বিষয়ে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান কারফিউ এবং সংকটকালীন পরিস্থিতিতে দেশের মানুষের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ ছুটি দেওয়া হয়েছে। সাধারণ ছুটির আওতায় থাকবে গার্মেন্টস ও শিল্প কারখানা। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে তারেক রহমানের নির্দেশে রাজধানীতে জামায়াত শিবিরের ক্যাডার ও সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে, এমনটি জানালেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জননিরাপত্তা ও জাতীয় সম্পদ রক্ষায় দেশ জুড়ে সেনাবাহিনী নামানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে দিয়ে বিএনপি জামায়াত জনগণকে জিম্মি করতে অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এইসব কথা বলেন তিনি। ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে তারেক রহমানের নির্দেশে শিবির ছাত্র দলের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকা সিটিতে জড়ো করা হয়েছে। গুজব থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব সৃষ্টিকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিতে হবে। বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ জনগণকে গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সুপর্দ করার জন্য অনুরোধ করছি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ভুল সংবাদ প্রচার করা হচ্ছে। আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ
এবং রং নিউজ পাবলিশ করেছে। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে। রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এদিকে কারফিউকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নাশকতায় প্রাণ হারানোর চেয়ে পরিস্থিতি শান্ত রাখা জরুরি বলে মনে করেন অনেকে। কারফিউ 2 ঘন্টা শিথিল থাকার সুযোগে রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্য কিনতে এসে সব কথা বলেন তারা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন AR বাদল। দেশ জুড়ে চলছে কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ। এই সুযোগে অনেকে প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বেরিয়ে পড়েন। কারওয়ান বাজারে দেখা যায় 2 ঘন্টায় কেনাকাটা বেড়ে যায়। অনেকেই সরকারের কারফিউয়ের মতো সিদ্ধান্তের প্রশংসা করেন। কারফিউটা দেখা গেছে আজকে যেমন দিছে, এটা আরো কিছুদিন আগে হওয়া উচিত ছিল। যেমন অনেকগুলো প্রাণহানি থেকে আমরা বেঁচে যেতাম, আমাদের অনেকগুলো শিক্ষার্থী বেঁচে যেত। দেখা গেছে এখন অনেক মায়ের বুক খালি হয়েছে, দেখা গেছে এরকম আর হইতো না। অনেকের কারফিউটা আরো আগে দেওয়া উচিত ছিল। কারফিউটা আগে দেওয়া উচিত ছিল, তাহলে জীবনের ক্ষতিটা অনেক কমে যেত, রাষ্ট্রের অনেক সম্পদ অনেক ক্ষতি কম হতো। যে ডিজাস্টার দেখেছি, আমার এই 54 বছর আমি স্বাধীনতা দেখি নাই, কিন্তু এরকম ডিজাস্টার আমি কখনো দেখি নাই। 90-এর আন্দোলনে আমরা আন্দোলন করছি, গঠনমূলক ছিল, কিন্তু এরকম ধ্বংসাত্মক ছিল না। বাজারে আসা অনেকেই জানান, যেভাবে নাশকতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির পাশাপাশি প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছিল, সে মুহূর্তে সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এটাকে আমরা স্বাগত জানাই, এটা দরকার ছিল। অন্তত প্রাণহানি বা এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অধিকার তো কারো নাই। আপনার দাবি থাকতে পারে, কিন্তু রাষ্ট্র সম্পদ তো আমাদের। 2 ঘন্টার মধ্যে তো ঘরে ফিরতে হবে আর কি, এই জন্যই তাড়াহুড়া করে মাছ টাছ কিনে তরি তরকারি কিনবো, কিনে বাসায় চলে যাব। আমি মনে করছি এটা ভালোই হয়েছে, কারণ এখন পরিস্থিতি স্বাভাবিক হোক, আমরা সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করি। আমরা খুব অস্বস্তির মধ্যে ছিলাম এতদিন। কি হয় আমরা তো সাধারণ মানুষ, কিছুই জানে না। এখন একটা যেহেতু আর্মি নামছে, আশা রাখি একটা সমাধানে যাবে এবং ভালো হবে, আশা রাখি। কারণ বুঝতেছিলাম না, আমরাও আপনাদের মতোই ওয়েট করতেছি কি হয়। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা সবার। AR বাদল, RTV, ঢাকা। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলে কাল আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। সকাল 10টায় বহুল আলোচিত এই রায় বাতিলের অনুরোধ জানাবেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সেই পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। উদ্ভূত পরিস্থিতিতে উচ্চ আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুফিয়ান ফারাবি রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। উচ্চ আদালতে যে রায়কে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে, রোববার আপিল বিভাগের কাছে তা বাতিলের আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ। আপনাদেরকে বলছি যে আমাদের মূল হচ্ছে যে জাজমেন্টটা বিরুদ্ধে আমরা বলবো যে এই যে কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। এদিকে রায় ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আদালত পাড়ায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। কারফিউর কারণে আদালতে বিচার কাজ চলবে নতুন সময়সূচিতে। আগামীকাল শুনানি ঘিরে আজকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীকালও নেওয়া হবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধস্তন আদালত আগামীকাল সকাল 10টা হতে দুপুর 1:15 পর্যন্ত খোলা থাকবে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করলে সেই দায় আন্দোলনরত শিক্ষার্থীরা নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, শিক্ষার্থীরা সহিংসতার সমর্থন করে না। সরকারি কোটা 5% নামিয়ে এনে সংসদে আইন পাশ, নিহতদের বিচার সহ সরকারের কাছে 8 দফা দাবি জানান তারা। আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কারের দাবির যৌক্তিক সমাধান সম্ভব। সাদিয়া কানিসের রিপোর্ট। সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। তারা জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে গুজব চালানোর অপচেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায়
ভুল বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা কি কি শর্তে এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। অর্থাৎ আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে, রুদ্ধ হয়ে গিয়েছে, এই দ্বারটি কি কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নামে, তারা সংঘাত সহিংসতার বিরুদ্ধে। দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর, জ্বালাও পোড়াও এই বিষয়গুলো হয়েছে, সহিংসতা হয়েছে। আমরা একটি জিনিস স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না, সে দায় টানে। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। এ সময় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আইনমন্ত্রী জানান, কোটা সংস্কার সহ শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করবে সরকার। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। 2 দফা আগুনে রাজধানীর সেতু ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন 4 তলা পর্যন্ত পৌঁছানোয় পুড়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক নথি। ক্ষয়ক্ষতি নিরূপণে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে সেতু সচিব। দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে মেট্রো রেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরী। হামলার শিকার বিআরটি ভবনের ডেটা সেন্টার সুরক্ষিত আছে বলে জানিয়েছে বিআরটি এর চেয়ারম্যান। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এতে আহত ও নিহতের মতো ঘটনা ঘটে। আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতিকারীরা আগুন দেয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী প্রান্তের টোল প্লাজায়। দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, আগুন দেয়া ব্যক্তিরা কেউ ছাত্র নয়। অনেক শিক্ষার্থী মনে হচ্ছে না, তাই অন্য লোকের দ্বারা এরকম হয়েছে দেখা যাচ্ছিল। শিক্ষার্থীর লোক তো আমরা দেখা যায়নি। ওই দিন বিকেলে মহাখালীর সেতু ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ঠিক সন্ধ্যার আগেই সেতু ভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। ভবনের সামনে থাকা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সেতু ভবনের মূল অংশেও আগুন দেয় তারা। সামনে থাকা একটি ব্যাংকের বুথ ভাঙচুর করে নগদ অর্থও লুট করে নিয়ে যায় তারা। কিছু লোক বাইর করে নিয়ে যাচ্ছে মালামাল, আবার অনেকেই মনে হয় যে আমাদের কিছু বলবো যে আমরা সেতু ভবনের লোক বা এরকম বলার মতো কোনো কায়দা নেই। শনিবার দুপুরে ভবন পরিদর্শন করেন সেতু বিভাগের সিনিয়র সচিব মঞ্জুর হোসেন। তিনি জানান, দুষ্কৃতিকারীদের আগুনে অন্তত 55টি যানবাহন পুড়ে গেছে। ভবনের সামনেও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য 7 সদস্যের একটি কমিটি করা হয়েছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে বলতে যে যখন পুরোপুরি এটা হিসাব নিকাশ করা যাবে, যে সবাই যখন বিভিন্ন স্তরে ঢুকতে পারবে, তখন হয়তো এটা ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে। দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে মেট্রো রেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছেন সড়ক মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব আমিনুল্লাহ নুরী। এমডি ওখানে কিন্তু কাজ করছে, তার টিম আসছে, আমার ফিডব্যাক দেবে, ফিডব্যাক দেওয়ার পর আমরা কিন্তু কি বলতে পারবো। অন্যদিকে হামলা চালানো হয় বিআরটিএ ভবনেও। হামলার শিকার ডেটা সেন্টারের ডেটা সুরক্ষিত আছে বলেও জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল। অগ্নিকাণ্ডের ফলে তারা চেষ্টা করেছে আমাদের এই ক্ষতি করার জন্য বিভিন্ন ফ্লোরে আগুন দিয়ে। ডেটা সেন্টারের ক্ষতি হয়নি কোনো, আমরা ডেটা সেন্টার এখনো সুরক্ষিত আছে। এ হামলার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানানো হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ইকবাল অনিক, RTV, ঢাকা।
2 দিন ধরে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যাচ্ছে না, স্থবির হয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং। এতে বাজার ও চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সেবা চালু করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। মাহিন আরাফাতের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দেয়া আগুনে পড়ে গেছে রাজধানীর মহাখালীতে স্থাপিত ডাটা সেন্টার। এতে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট পরিষেবা। মোবাইল অপারেটরগুলো বলছে, সরকারের নির্দেশে তারা 4G নেটওয়ার্ক সেবা আপাতত স্থগিত রেখেছে। আর এই দুই কারণে মূলত সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান ও গ্রাহকরা। রাজধানী ঘুরে দেখা যায়, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে হিমশিম খাচ্ছে মানুষ। টাকা মিলছে না অধিকাংশ বুথে। বুথের থেকে টাকা ওঠামো, ওনারা বলতেছে নেট নাই। তো বলছি যে নেট কখন আসবে, আমার তো ইমার্জেন্সি টাকার দরকার। ওনারা বলছে কখন আসবে এটা আমরা বলতে পারবো না। এটিএম বুথ নিরাপত্তায় দায়িত্বরতরা জানিয়েছেন, বুথে ইন্টারনেটের পাশাপাশি টাকা না থাকায় ফিরে যাচ্ছে গ্রাহক। নেটের কারণে তো টাকা তুলতে পারতেছে না মানুষ। যেগুলো তো কোনো বুথের মধ্যে টাকা আছে সেটা তুলতে পারে না নেটের কারণে। যে দু একজন আসতেছে তাকে তো বলা হচ্ছে, তারা চলে যাচ্ছে। হ্যাঁ, নেট আসলে আবার কার্যক্রম শুরু হবে। এদিকে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ সেবা দানকারী দোকান। এতে নগদ টাকার সংকটে পড়েছেন অনেক গ্রাহক। বিকাশ, নগদের সব ধরনের সার্ভিস বন্ধ আছে। সব ধরনের টাকা পয়সা কোথাও থেকে তুলতে পারছি না। এখন সাধারণ মানুষের তো চলতে হবে, সাধারণ মানুষ তো আর এটার বাহিরে না। নগদ টাকা তো সবসময় হাতে থাকে না, ওভারঅল এখন মাসের শেষের দিকে, তো সেক্ষেত্রে এখন ধার কর্য করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। সংবাদ আদান প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হওয়ায় দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের ডাক অফিসে পরিদর্শনে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, পুড়ে যাওয়া ডাটা সেন্টার ফের চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কিছুটা ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের 4G নেটওয়ার্কটা যাতে আর কি চালু করা যায়, ইন্টারনেটটা যাতে চালু করা যায়। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কোটা সংস্কারের যৌক্তিক দাবি দমনে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, নিপীড়ন চালিয়ে সরকার নিজেদের শেষ রক্ষা করতে পারবে না। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল রয়েছে বলে জানিয়েছে বেসামরিক ও বিমান পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। সকালে বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদেশ থেকে আগত যাত্রীদের হাজি ক্যাম্প ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রেস্ট হাউসে থাকা খাওয়া সহ সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনো এয়ারলাইন্স টিকিটের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিমান ও পর্যটন মন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিও সম্মিলিত কেবিনে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান। চলতি মাসের প্রথম দিকে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে ভোগান্তির শিকার নেত্রকোনার হাজারো গ্রাহকরা। আছে ব্যবহারের তুলনায় বাড়তি বিলের অভিযোগও। গ্রাহক পর্যায় থেকে দীর্ঘদিন অভিযোগ করা হলেও সমাধান হয়নি। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের টানা আন্দোলনে নানা অনিয়মের কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। নেত্রকোনার সংবাদদাতা খান রাসেলের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নেই তারের সংযোগ, তবুও চলছে বৈদ্যুতিক মিটার। এমন চিত্র নেত্রকোনা জেলার পল্লী বিদ্যুতের মিটারের। পল্লী বিদ্যুতের এইসব নষ্ট মিটার ব্যবহার করে কপাল পুড়ছে জেলার হাজারো গ্রাহকের। একটি ফ্যান ও একটি বাল্ব ব্যবহার করে যেখানে বিদ্যুৎ বিল 1000 টাকাও ছাড়ায় না, সেখানে এই গ্রাহককে গুনতে হচ্ছে কয়েক হাজার টাকা। 2টা ফ্যান চালাই, 4টা বাতি চালাই, এতে আমার মেতে বিল হচ্ছে 800।
পরের মাস আয় হচ্ছে 2100 টাকা, 2100 টাকার পরে বাদে আয় হচ্ছে 11,300 টাকা। এই বিল আমার দেওয়ার মতো সংখ্যা আমার নাই। এই গ্রাহকের মতো শতাধিক গ্রাহকেরও ভুতুড়ে বিলের অভিযোগ। একটা বাতে একটা ভ্যান জ্বালায় হাজার হাজার টাকা বিল হয়। যান শেষ হয়ে যাইতেছে, রিক্সা চালাই একাই যা বিল জায়গা 1000 টাকা, 1200 টাকা, 1300 টাকা বিল যায়। বিলগুলোতে আসে মনে হয় এটি মন গড়া বিল, এতে করে সরকারের ভাবমূর্তিপূর্ণ হচ্ছে। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বৈষম্যের শিকার হয়ে অনিয়ম তুলে ধরেন। কেবলবিহীন মিটার পাস দিচ্ছে, সেই কারণে হচ্ছে গ্রাহকদের ভুতুরে বিদ্যুৎ বিল আসতেছে। একটা জোনাল অফিসে আগে যদি 40,000 গ্রাহক আমরা পরিচালনা করতাম 12 জন লাইনম্যানে, এখন কিভাবে 1 লাখ গ্রাহক পরিচালনা করি? নিম্নমানের মালামাল ক্রয়ের কারণে আমাদের যে পরিমাণ লাইন বন্ধ ছিল সেগুলো চালু করতে গিয়ে আমাদের 10 থেকে 12 জন মিটার রিডার কাম মেসেঞ্জার মৃত্যুসজ্জায় শায়িত হয়েছে। অনেক গ্রাহক আসে আয়সা দেখা যায় যে আমাদের নানা ধরনের কথা বলে, কটূক্তি করে, কিন্তু আমরা কিছুই বলতে পারি না, কিন্তু এর জন্য তো আমরা দায়ী না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবির দ্বৈত নীতির কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সুযোগ সুবিধা বঞ্চিত দাবি এই কর্মকর্তাদের। পল্লী বিদ্যুৎ সমিতি একটা সার্ভিস কোডের আদালতে চলুক, তারা কিন্তু তাদের সার্ভিস কোড সরকার অনুমোদিত গ্যাজেটেড, আমাদেরটা অনুমোদিত না, আমাদেরটা তাদের বোর্ডে তাদের তৈরি। এমন অবস্থায় পৌঁছে গেছি যে নিম্নমানের মালামাল এবং তাদের লোকবলের ঘাটতির কারণে, আমাদের লোকবলের ঘাটতির কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। উন্নত বিদ্যুৎ সামগ্রী ক্রয় করে পল্লী বিদ্যুতের হয়রানি বন্ধের দাবি গ্রাহকদের। ইমরুল কায়েস, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।